বেঞ্চে বসার পর কিছুক্ষণ কেউ কিছু বলে না। পাশে বসে থাকা আয়শা চেষ্টা করছিল পরিস্থিতি সহজ করতে। ওহি আমার খুব প্রিয়, মাঝে মাঝে বাসায় এলে খুব ভালো লাগে, তোমার মতোই বুদ্ধি হয়েছে। অনামিকা জোরপূর্বক হাসলেন, কিছু বললেন না। অরু নিজের মতো বক বক করতে করতে আয়শার পেট থেকে অনেক কথা বের করলো, যেটা তার দায়িত্বে ছিল আর কি। অনেকক্ষণ পরে আয়শা থেমে গেলেন। আরমান অনামিকার দিকে তাকিয়েছিলেন, চোখ নামিয়ে ফেলেন। বুঝতে পারছেন অনামিকার অভিমান এখনও জিয়ে আছে। হুট করে ওহির কথা মনে পড়লো। আরমান রাহমান ওহিকে কল দিয়ে জিজ্ঞেস করলেন সে কোথায়। ওহি কথা সাজিয়ে রেখেছিল, জানালো তার একটা বন্ধুর সাথে দেখা হয়েছে, 10 মিনিট পরে আসছে। আয়শা আবার সত্যি সত্যি দেরি হয়ে যাচ্ছিল, তাই আর বসলো না, চলে গেল তারা দেখিয়ে। অনামিকার কান্না আসছিল, তাই যাচ্ছিল এখান থেকে চলে যেতে, কিন্তু যাওয়ার কথা বলতেই অরু কান্নাকাটি শুরু করে দিল। সে কিছুতেই যাবে না, বাবার সাথেই থাকবে, এখন থেকে সবাই একসঙ্গে থাকবে। ওই সেই মুহূর্তে এলো, অরুকে দেখেই জড়িয়ে ধরলো। অনামিকা মায়ের দিকে ছলছল চোখে তাকালো। ওহি নিজের ইমোশন লুকিয়ে ফেললো। মায়ের ওপরে তার অনেক অভিমান, তার সাথে কথা বললেন না। অনামিকাই আগে কথা বললেন। কেমন আছিস মা? আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ। আর কিছু বললেন না? বলবে কি করে? মেয়ে যে আপনি বলে সম্বোধন করেছে। আরমান রাহমান ওহিকে ইশারা করলেন ভালোভাবে কথা বলতে, কিন্তু ওহি তার দিকে থেকেও মুখ ফেরালেন। ওরও বেশ কিছুক্ষণ কান্না করলো, কেউ থামাতে পারছিল না। আরমান রাহমান নিজে নিজে মনে মনে প্রস্তুতি নিলেন, তাদের নিয়ে যাওয়ার প্রস্তাব দিবেন। অনামিকা কি করবে বুঝতে পারছিলেন না। মেয়ে এখন করবে জানলে আনতেন না। ওহিকে চোখ মেরে সেন সারানোর ভান ধরল। আরমান রাহমান দৌড়ে গিয়ে কোলে তুলে নিল মেয়েকে। অনামিকা নিজেও ভয় পেয়ে গেছেন, তাড়াহুড়ো করে পাশের একটা ক্লিনিকে নিয়ে গেল। রঙ্গন আগে সব ঠিকঠাক করে রেখেছিল, ডক্টর এসে জানালো। ওই কি এইভাবে এর আগেও সেনলেস হয়ে পড়েছে? অনামিকা মাথা নাড়ালেন। ওর আগেই বেশ কয়েকবার এমন অভিনয় করেছে, আজকের দিনটা সত্যি প্রমাণ করতে। যদিও বুদ্ধিটা রঙ্গনের। ডক্টর চিন্তিত হয়ে চুপ করে বসে রইলেন মিনিট খানিক। আরমান রাহমান উত্তেজিত কণ্ঠে বললেন, কি হয়েছে আমার মেয়ে? অনামিকা কান্না করে ফেললেন, বললেন, কিছু বলছেন না কেন? ডক্টর তাদের হাত দিয়ে থামিয়ে দিয়ে মুখ খুললেন। আরও চাই তার বাবা মা একসাথে থাকুক। সে এটাই কল্পনা করে সারাক্ষণ। দিন দিন সে কল্পনার মধ্যে এতটাই ডুবে গেছে যে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারে। তাই তাদের উচিত মেয়ের জন্য হলেও একসাথে থাকা। আরও কি বলে বুঝিয়ে সুঝিয়ে রুকে নিয়ে যাওয়ার অনুমতি দেন, আর তারা যাতে সন্দেহ না করে তাই জানান সামনের সপ্তাহে নিয়ে আসলে কিছু পরীক্ষা নিরীক্ষা করে সব রিপোর্ট ভালোভাবে দেখে নেবেন। অনামিকা কি করবে বুঝতে পারছিলেন না, তাই তাকে নিয়ে চলে যেতে চাইলেন। বললেন একটা সিএনজি ডেকে দিতে। তাই নীরব দর্শক বাবার মুখের দিকে চেয়ে রইল বাবার দিকে। আরমান রাহমান হুট করে ধমকে উঠে বললেন, আমার মেয়ে আর মেয়ের মা আমার সাথে যাবে? আর কোথাও না। আমি এক কথা বারবার বলা পছন্দ করি না। আশা করি আমার কথার পিঠে কেউ কোনো কথা বলবে না। সময় বদলেছে, বদলেছে মানুষ। রাগ অভিমান মিলে হয়ে গেছে একাকার। সেদিন আরমান রাহমানের কথায় পিছে তিনি কোনো জবাব দিতে পারেননি, তবে এক কথায় পারেননি বললেও ভুল হবে, উত্তর করতে চাননি। অতিরিক্ত রাগ জেদ তার জীবনের এতগুলো বছর নষ্ট করে দিয়েছে। যে বন্ধুগুলো এক সময় আরমান রাহমানের বয়স নিয়ে তার সাথে মজা করত, সময়ের সরেতে তারাও হারিয়ে গেছে। তাদের আশ্চর্যের বিষয় হচ্ছে তারা কেউ জীবনে প্রতিষ্ঠিত হতে পারেননি। অকালে অসময়ে কোনো না কোনো কারণে ঝরে পড়েছে, আর উঠতে পারেননি। পারবে কি করে, তাদের কাছে তো মাস্টার সাহেব নেই। একথা বুঝতে বুঝতে তিনি অনেক দেরি করে ফেলেছেন। যখন বুঝেছেন তখন আর ফিরে আসতে পারেননি। এসব কথা এখন কেবলই অতীত বটে। আরমান রাহমানের সঙ্গে বাড়ি ফিরে প্রথম প্রথম কিছুটা সংকোচ বোধ করছিলেন, ঠিক যেমন প্রথম বিয়ে করে এসেছিলেন তেমনই। কিন্তু তাকে স্বাভাবিক করতে আরমান রাহমান নিজেই বারবার এগিয়ে এসেছেন। অনামিকার ব্যাংক ওহিদের বাড়ি থেকে যেতে 1 ঘন্টা লাগে প্রতিদিন, এখন তিনি এখান থেকেই যান। আগেকার ভাড়া বাড়িটাও ছেড়ে দিয়েছে। অরুণ নিজের পরিবার ফিরে পেয়ে ভীষণ খুশি, বাবা মা আপু সবাই একসাথে। এখন তার প্রতিদিনই ঈদ ঈদ লাগে। আরমান রাহমান নিজেও মান অভিমান বলে স্ত্রীকে আপন করে নিয়েছেন, কিন্তু এত কিছুর পরে ওহির মনে একটা চাপা কষ্ট রয়ে গেছে। তার মা এতগুলো বছর তাকে ছেড়ে কেমনে ছিল? মায়েরা কি সন্তান ছাড়া থাকতে পারে না? তবে সে কেমনে ছিল? অনামিকা টুকটাক কথা বললে তবেই সে বলে, নিজে থেকে কিছু বলতেও যায় না।
এই যেমন আজকে ওই একা মাথায় তেল দিচ্ছিল, অনামিকা এসে তাকে জিজ্ঞেস করলো। আমি দিয়ে দিই? ওই শান্ত চোখে তাকিয়ে জানালো। না, আমি একা তেল দিতে পারি। এরকম আরও অনেক ঘটনা এই কয়েকদিনে ঘটেছে। আরমান রহমান নিজেই বিষয়টা দেখেছেন, কিন্তু কিছু বলেননি। তার মনে হয়েছে ওহির কিছুটা সময় দরকার, সব কিছু জোর করে চাপিয়ে দিতে নেই। তার বাবা যদি তাকে এমন করতে নিষেধ করে তা সে হয়তো আর করবে না, কিন্তু মন থেকে তো দূরত্ব খুঁজতে পারবে না। ভদ্রলোক চাইছেন ওহি ধীরে ধীরে মেনে নিক, তবু মন থেকেই মেনে নিক। তবে এমন নয় অনামিকা বাসায় ওহি খুশি। সে এতদিন না আসায় সে দীর্ঘ অভিমান ছিল, তাই মূলত ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। আরমান রহমান বই পড়ছিলেন, অনামিকা তার আশেপাশে দিয়ে কাজ খুঁজে খুঁজে বের করে করার চেষ্টা করছিলেন। অর্থাৎ তিনি কিছু বলতে চান, তবে মুখ ফুটে কিছু বলতে পারছেন না। তার এমন ছটপটানি মনোভাব ভদ্রলোকের নজর এড়ালো না। টুপ করে বই রেখে স্ত্রীকে কাছে ডাকলেন। এদিকে এসো। অনামিকা ধীরে ধীরে পা চালিয়ে গিয়ে পাশে বসলো, তবে হাতটা পিছনে লুকিয়ে। তার ঠোঁট দুটো কাঁপছে। আরমান ভ্রুক্ষেপহীন ভাবে চেয়ে বললেন। কিছু বলবে? কই না তো। কিছু বলবে না? না, কিছু না। আচ্ছা, তবে যাও। বলে আবার বই ধরতে যাচ্ছিলেন। অনামিকা তৎক্ষণাৎ বলে বসলো। না না, বলবো। কি? হুম, বলবো না, কিছু দিব। আরমান রহমান হাত বাড়িয়ে দিলেন, বললেন। তাও তবে। অনামিকার চোখ বন্ধ করে জোরে জোরে 2 শ্বাস নিয়ে পেছন থেকে দুটো লাল গোলাপ এনে তার হাতে রাখলেন। ভদ্রলোক নিঃশব্দে হাসলেন, ফুলগুলো ঠোঁট ছুঁয়ে সুগন্ধি নিলেন। অনামিকা বেচারি লজ্জায় আড়ষ্ট হয়ে চোখের দৃষ্টি আড়ালের চেষ্টা চালালো। পারল কি? পারল না। তার আগেই ভদ্রলোক স্ত্রীর হাতটা শক্ত করে ধরে বললেন। আমাদের দিকে তাকাও। অনামিকা তাকালেন, চোখ দুটো তার ভার হয়ে আসছে। আরমান রহমান হাতটা ঠিক বুকের মাঝখানে চেপে ধরে মিহি কণ্ঠে বললেন। আগেও ভালোবাসতাম, এখনো বাসি, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত বাসবো। তোমার জায়গা আগে যেখানে ছিল অনুভব করে দেখো, সে এখনো সেখানেই আছে প্রিয়তমা। অনামিকা দুঃখ করে কেঁদে ফেললো। আরমান রহমান শক্ত করে জড়িয়ে ধরলেন। ওই বাবাকে ওষুধ দিতে তার রুমে এসেছিল, নক করে না ঢুকায় এমন একখানা দৃশ্য সে দেখে ফেললো। কোনো মতে চোখ মুখ ঢেকে তাড়াহুড়ো করে পেরিয়ে পড়লো। মেন রাস্তায় এসে রিক্সা ডাকার আগে রঙ্গন বাইক নিয়ে হাজির। কোনো কথা নেই বার্তা নেই, এসেই বলল। উঠে বস। কেন? আমার এখন তাড়া আছে। আমারও আছে, ওঠ। ওই জানে কথা বাড়িয়ে লাভ নেই, তাই উঠে পড়ল। রঙ্গন ধীরে ধীরে বাইক চালাতে চালাতে অরুর কীর্তিকলাপ বলল। সে রঙ্গনকে একটু পরপর ইমোজি পাঠায়, তাও লাভওয়ালা ইমোজি। আবার ফুলের ছবি পাঠায়, গান গেয়ে গিয়ে পাঠায়। শুধু সিন করে রাখলে আবার কল দিয়ে সেগুলো বলে। কালকে তাকে ধমক দিয়ে বলেছিল। আর এসব পাঠালে ব্লক করে দেব। ব্যাস, সেও রেগে তেলে বেগুনে জ্বলে উঠে বলল। একটু সুন্দর জন্য তোমার বেশি ভাব, তাই না? জানো আমার পেছনে কত ছেলে ঘোরে? তো আমি কি করব? ভুলেও তুমি যদি আমাকে ব্লক করো, তবে আপুর ফোন থেকে আমিও তোমাকে ব্লক করে দেব। সাহস কতখানি ভাবা যায়? কথাটা বলে ঠাস করে মুখের ওপর কল কেটে দিয়েছে। এই কথা শুনে ওহি তো হাসতে হাসতে শেষ, কারণ এই ব্যাপারে সে আগেই অবগত। 1 সপ্তাহ আগে ওরু চিন্তিত ভঙ্গিতে ওহি রুমে বসেছিল। ওই জিজ্ঞেস করে বলে কিছু না, তার মানে কিছু হয়েছে। ওই আবার জিজ্ঞেস করে কিছু হয়েছে, তখন গালে হাত দিয়ে বলে। শোনো, আমার মনে হয় রঙ্গন তোমাকে লাভ করে। ওই বড় বড় করে তাকিয়ে বলল। কি? ওরু বিরক্ত নিয়ে তাকালো, বলল। লাভ করে, লাভ বুঝো না? পিয়ার মহব্বত। তুই বেশি বুঝিস। তুমি আমার বোন হয়ে তো বলদ কেমনে হলে? ওই মাথায় একটা চাটি মারলো। ওরু মাথা চুলকাতে তার গা ঘেঁষে বসে বলল। শোনো, তার চোখে আমি তোমার জন্য লাভ দেখেছি। সে শুধু বাবার জন্য নয়, তোমার জন্য বাবাকে এক এক করেছে তোমার মন পেতে। তুমি এখন একটু বুঝোনি? ওই ছোট ছোট করে তাকালো। সে বুঝে না এমন নয়, সে বুঝেও না বুঝার ভান ধরে থাকে। তার সাথে রঙ্গনকে বাবা কখনোই মানবে না। ইদানিং সেও তার প্রতি দুর্বলতা অনুভব করে, কিন্তু প্রকাশ করে না। ওরও কাছেও করলো না, এড়িয়ে গেল। যা গিয়ে পড়তে বস। ওরও আবার বলল। আমার থেকে লুকিয়ে লাভ নেই, আমি সব বুঝি। তবে তোমাকে তার হাতে তুলে দিতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার আছে, বাবার আছে। ও,
তাহলে এই ব্যাপার। কিসের কি ব্যাপার? অরু বড়দের মতো করে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, সব ঠিক করা যাবে, তার আগে রঙ্গন লয়াল কিনা তা চেক করতে হবে তো। তারপরে যে এগুলো সে করেছে এটা সে বুঝলো। ওই হাসিতে রঙ্গন আরেক দফা বিরক্ত হলো। কোথায় ছোট বোনকে শাসন করবে তা না, মজা নিচ্ছে, কি ফাজিল। ওই এই বিষয়ে কথা ঘুরিয়ে বলল, আমি ওর সাথে কথা বল। শেষে এতটুকুই। তারপরে সে একটু আগে যা দেখেছে তা রঙ্গনের কাছে বলল। বলতে বলতে সেই দৃশ্য যেন আবার চোখের সামনে ভেসে উঠল। যদিও লজ্জা লাগছে, তবুও বাবা মাকে একসাথে দেখে তার ভীষণ আনন্দ লাগছে। সে এতটাই কল্পনায় ডুবেছিল যে রঙ্গনকে বলল, শুনুন, আমার নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না। রঙ্গন অদ্ভুতভাবে ভুরু কুঁচকে তাকালো। একে তো দুপুরের প্রখর উত্তপ্ত রোদে মাথা ফেটে যাওয়ার অবস্থা, তার ওপর কোনো কথাই তার আর ভালো লাগছে না, বিরক্ত লাগছে। ওই উত্তরের আশায় তাকিয়ে আছে। রঙ্গন আয়নায় দেখলো, তারপর হতাশ হওয়া গম্ভীর কণ্ঠে জবাব দেয়, এখন কি তোকে বিশ্বাস করতে আমার চোখগুলো তোর চোখ লাগিয়ে দেবো? ওই থতমত খেয়ে গেল, আর কিছু বলতে চাইলো না, কিন্তু সে সুযোগ আর রঙ্গন ছাড়লো না, বলল, নিজের জামাইকে জড়িয়ে ধরার বয়সে আরেকজনের জামাইকে জড়িয়ে ধরার দৃশ্য দেখিস, লজ্জা করে না? চুপ চুপ করুন, উল্টাপাল্টা বলবেন না একদম। বললে কি করবি? মেরে ফেলবো। টিপ টিপ বৃষ্টি পড়ছে। রঙ্গন হুট করে মাঝ রাস্তায় গাড়ি থামালো। ঘাড় ঘুরিয়ে ওহির চশমাটা বাম হাতে দিয়ে খুলে বুক পকেটে রাখলো। তারপর ওহির চোখে চোখ রেখে বলল, আমার হবি ডক্টর সাহেবা, আমি ভালো হয়ে যাব। ওই একে তো ঝাপসা দেখছিল, তারপর আবার মুষলধারে বৃষ্টি শুরু হলো। রঙ্গনের কপাল বেয়ে চোখ অবধি লেপটে থাকা চুলগুলো পানি টপ টপ করে তার চোখে পড়ছিল। ওই তালমাতাল লাগছিল। হুট করে জোরে একটা বাজ পড়ে চমকে উঠলো, কাঁপা কাঁপা গলায় বলল, আমি বাড়ি যাব। রঙ্গন মুচকি হাসলো, কিছু না বলে ঘাড় ঘুরিয়ে আবার বাইক স্টার্ট দিল। ওই শক্ত হয়ে বসে রইল, এক নতুন অনুভূতিতে সিক্ত হয়ে। চোখে সে কিছু দেখছে না, তবে কানে সে বরাবর রঙ্গনে সেই একই বাক্য শুনছে, আমার হবি ডক্টর সাহেবা, আমি ভালো হয়ে যাব। রঙ্গন বাইক থামালো হাসপাতালের সামনে। ওই নেমে এক নজর তাকিয়ে বলল, আমি বাড়ি যেতে চেয়েছিলাম। কিন্তু তুই তো বেরিয়েছিলি হাসপাতালের উদ্দেশ্যে। ওই ইতস্তত করে বলল, কিন্তু এমন ভেজা কাপড়ে এমন করে যাব? রঙ্গন ভালো করে তাকালো। সত্যি ওই একদম ভিজে একাকার। এমন অবস্থায় সে কিভাবে যাবে? আবার বাইক স্টার্ট দিয়ে বলল, উঠে পড়। ওই কিছু না বলে উঠে পড়ল। এবার আর কেউ কিছু বলল না। রঙ্গনের হালকা লাগছিল, মনের সঙ্গে এতদিন ধরে যুদ্ধ করে অবশেষে একটা সিদ্ধান্তে পৌঁছেছে। সে ওহিকে চাই, যেভাবেই হোক চাই, কিন্তু সব কিছু কি এত সহজ? ওর শিক্ষিত পরিবার কি তার মতন বেকার ছেলের হাতে মেয়ে দেবে? না, কখনো না। এবার একটা চাকরি খোঁজ করা দরকার, নিজেকে নিয়ে ভাবা দরকার, এই সব ভাবছিল সে। সেও নতুন এক অনুভূতির সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছে। সে আসলে মানতে নারাজ, তার মন যা চাইছে তা কি কখনো সম্ভব? তার মতো একজন যে দুদিন পরে প্রফেশনাল ডাক্তার হয়ে যাবে, সে কি একটা বখাটে ছেলেকে গ্রহণ করতে পারবে? তার বাবা কি মেনে নেবেন? না, কখনো না। এসব ভাবতে ভাবতে দীর্ঘশ্বাস ফেললো। দুজনেই চুপচাপ এতটা রাস্তা পার করলো। বাড়ির সামনে এসে নেমে গেল। রঙ্গন পেছন থেকে বলে উঠল, আমার মতো ঘাট দেওয়া খারাপ লোকের জন্য তোর বাপের কাছ থেকে তোকে চাইলে খুব বড় অপরাধ হয়ে যাবে রে ডাক্তার নেই। আচমকা এমন কথা কানে পৌঁছতেই থেমে গেল। ঠোঁট কাঁপছিল তার, কিছু বলতে গিয়েও বলতে পারলো না। দৌড়ে ভিতরে চলে গেল। ওহিকে রঙ্গনের বাইক থেকে নামতে দেখে সিটি বাজালো অরু। অনামিকা সেই দৃশ্য দেখে ভুরু কুচকে তাকিয়ে রইল। মনে মনে ঠিক করলো কিছু একটা করা দরকার। রাতের বেলা ঘুমিয়ে গেছেন? আরমান রহমানের সবেমাত্র চোখ লেগেছিল। স্ত্রীর ডাকে চোখ মেলে তাকালেন, ঠোঁটে এক চিলতে হাসি এনে জানতে চাইলেন, না কিছু বলবে? অনামিকা ইস্তত করে বলল, আমাদের তো বয়স হচ্ছে, নাতি নাতনির মুখ দেখব না। তুমি যদি বলো আমার অফিসের এক কলিগের ছেলে ডাক্তার, তার সাথে কথা বলে দেখতে পারি। আরমান রহমান বুদ্ধিমান মানুষ, কথা না ঘুরিয়ে সোজাসাপটা জিজ্ঞেস করলেন, হঠাৎ বিয়ের কথা বলছো, কি হয়েছে? না আসলে সরাসরি বলতে পারো, সমস্যা নেই। আসলে সকালে আহিকে একটা ছেলে বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেল।
ছেলেটা একটু কেমন যেন, বেশভূষাও ভালো লাগেনি। আমার অমন শিক্ষিত মেয়ের পাশে অমন ছেলে মানাচ্ছিল না। সব কথা খোলাখুলি বলেই ফেললেন। আরমান রহমান এতে খুশি হলেন, মুচকি এসে বললেন, এত চিন্তা করো না, আমার মেয়ের জন্য আমি ছেলে ঠিক করে রেখেছি। অনামিকার চোখ বড় বড় করে তাকালো, কৌতূহল নিয়ে জানতে চাইলো। কে সে? ভদ্রলোক চোখ বন্ধ করে ফেললেন, ঘুম ঘুম কণ্ঠে বললেন, বলবো, একটু সময় হোক, এখন ঘুমাও।